দিল্লিতে ব্লাস্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। দিল্লির সেই ব্লাস্টে বাংলাদেশের সম্পৃক্ততার একটা বিশাল সম্ভাবনা উকি দিচ্ছে। ঠিক একইভাবে শুনতে পেলাম 3 ইঞ্চি ভট্টাচার্য, সেই ফ্রান্স প্রবাসী বিশিষ্ট অনলাইন যোদ্ধা 3 ইঞ্চি ভট্টাচার্যের সাথে এখানে একটা সম্পৃক্ততা আছে। অর্থাৎ যারা গ্রেফতার হয়েছে দিল্লি ব্লাস্টের পর, তাদের একজনের সাথে 3 ইঞ্চির যোগাযোগ দেখা গেছে এবং এটা তথ্য গোয়েন্দা মারফতেই বের হয়েছে। পর কি হবে? জঙ্গি নির্মূলের অজুহাতে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক বা আচমকা হামলার অজুহাত কি পেয়ে গেল? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দিল্লিতে ভয়াবহ হামলা করেছিল পাকিস্তান। এর সাথে বাংলাদেশের সাথে কিছু জঙ্গি গোষ্ঠীর জড়িত, এমনকি পিনাকি ভট্টাচার্য তিনি জড়িত আছেন বলে খবর পাওয়া গিয়েছে। এমনকি একজন গোয়েন্দা যে গ্রেফতার হয়েছে তিনি এ তথ্য দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য কিভাবে জড়িত, এখন ফ্রান্সে তার বর্তমান অবস্থা কি, বিস্তৃত তথ্য দেখতে পারবেন এই ভিডিওতে। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দিল্লিতে ব্লাস্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। দিল্লির সেই ব্লাস্টে বাংলাদেশের সম্পৃক্ততার একটা বিশাল সম্ভাবনা উকি দিচ্ছে। বিভিন্ন মারফতে শুনতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল এবং জঙ্গিরা প্রথমে পাকিস্তান থেকে অন অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে এসেছে, বাংলাদেশ থেকে নেপাল গিয়েছে এবং নেপাল থেকে ভারতে প্রবেশ করে তারা সেই আরডিএক্স যেটা বিস্ফোরিত হয়েছে, যে রাসায়নিক দ্রব্য, সেই দ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতেছিল, পৌঁছাতে গিয়ে সেটা বিস্ফোরিত হয়ে গেছে। এই ঘটনায় বাংলাদেশের যেমন সম্পৃক্ততার একটা বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে, ঠিক একইভাবে শুনতে পেলাম 3 ইঞ্চি ভট্টাচার্য, সেই ফ্রান্স প্রবাসী বিশিষ্ট অনলাইন যোদ্ধা 3 ইঞ্চি ভট্টাচার্যের সাথে এখানে একটা সম্পৃক্ততা আছে। অর্থাৎ যারা গ্রেফতার হয়েছে দিল্লি ব্লাস্টের পর, তাদের একজনের সাথে 3 ইঞ্চির যোগাযোগ দেখা গেছে এবং এটা তথ্য গোয়েন্দা মারফতেই বের হয়েছে। এখন আপনারা অনেকেই বলেন 3 ইঞ্চি ভারতের দালাল, 3 ইঞ্চি রোয়ের দালাল, 3 ইঞ্চি রোয়ের পারপাস সার্ভ করে। আমিও ভাবতাম একটা সময়, বাট এখন মনে হচ্ছে 3 ইঞ্চি সিআইএ এর দালাল। কারণ 3 ইঞ্চি যে প্রতিষ্ঠানের মাধ্যমে, যে সংস্থার মাধ্যমে প্যারিসে গেছে ভারত থেকে, সেই সংস্থা কিন্তু ডিপ স্টেটের একটা পার্ট, ওপেন সোসাইটি ফাউন্ডেশনের একটা অর্গান সেই সংস্থা। একে একে হিসাব মেলাম, 3 ইঞ্চির সম্পৃক্ততা মানে বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের জিহাদি মৌলবাদী সন্ত্রাসী জঙ্গিরা যেভাবে তাদের আস্ফালন দেখাচ্ছে। আজকে সারাদিন ব্যাপী দেখলাম বিভিন্ন প্রান্তে জিহাদিরা ঘোষণা দিচ্ছে জয় বাংলার দিন শেষ, আল্লাহু আকবরের বাংলাদেশ। কিছুক্ষণ আগে দেখলাম রায়ের বাজার বদ্ধভূমিতে লীগ ধর জেলে ভর এই ধরনের একাধিক বিশ্রী স্লোগান দিয়ে রায়ের বাজার বদ্ধভূমি শহীদদের স্মৃতিফলক ভেঙে ফেলা হচ্ছে। এই দিনও বাংলাদেশকে দেখতে হবে, অন্তত পক্ষে আমাদের প্রজন্ম ভাবে নাই যে বাংলাদেশে শহীদদের স্মৃতিফলককে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। রায়ের বাজার বদ্ধভূমিতে সেই বুদ্ধিজীবীদের স্মৃতিফলককে ভেঙে ফেলা হচ্ছে। আসলে এরা করবে এগুলো, এরা হচ্ছে পাকিস্তানপন্থী জারজ কুলাঙ্গারদের কাছ থেকে আমরা এর থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারি না। এরা করতেছে, এদেরকে করতে দেন, এবং এটার শেষ কতটা ভয়াবহ হবে, কতটা বিধ্বংসী হবে, এরা খুব শীঘ্রই সেইটাও টের পাবে। আরেকটা কথা মনে করাই দিই, পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের প্রতিবেশী কোনো রাষ্ট্র যদি বড় ধরনের কোনো ম্যাসাকার ঘটে, ট্র্যাজেডি হয়, মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়, কিংবা প্রাকৃতিক দুর্যোগে সেই দেশ বিপর্যস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, মানব সৃষ্ট কোনো কারণে সেই দেশের মানুষের প্রাণহানি ঘটে, তখন প্রতিবেশী রাষ্ট্র এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্র নিন্দা জানায়, শোক জ্ঞাপন করে, সমবেদনা জানায়, সহানুভূতি জানায়, দুঃখ প্রকাশ করে। ভারতের দিল্লিতে ব্লাস্টের পর এখন পর্যন্ত 2টা দেশ, প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে 2টা দেশ কোনো প্রকার দুঃখ প্রকাশ করে একটা বার্তা পর্যন্ত দেয় নাই। সেই 2টা দেশকে জানেন? পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তান দেবে না এটা আমরা খুব ভালো করে জানি। বাংলাদেশ পেহেলগাঁও হামলার পর ঠিকই তারা নিন্দা জানিয়েছিল হামলাকারীদেরকে এবং তারা দুঃখ প্রকাশ করেছিল, কিন্তু দিল্লি ব্লাস্টে কি মানুষ মারা যায়নি? দিল্লি ব্লাস্টে যারা মারা গিয়েছে তারা বিধর্মী বলে আপনাদের চেতনার দণ্ড দাঁড়াচ্ছে না? দিল্লি ব্লাস্টের এই ঘটনার পরেও এখন পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বার্তা দেওয়া হয়নি। তার মানে কি বুঝে নেব এখানে খেলাটা কি হচ্ছে? তার মানে কি সেই ঘটনার সাথে সরাসরি বাংলাদেশের একাধিক উপদেষ্টা মন্ডলী সম্পৃক্ত? যেহেতু পিনাকি সম্পৃক্ত, সেহেতু উপদেষ্টা পরিষদের সাথে পিনাকির একটা বিশাল যোগসূত্র আছে। তার মানে আমরা ভেবে নিতেই পারি এখানে পিনাকির একটা সম্পৃক্ততার ব্যাপার থাকতেই পারে। এটা হিসাব বলতেছে, আমি তো বলি না যে এখানে। পাকিস্তানের লস্করি তৈয়বার নেতা হাফিজ সাইদ বাংলাদেশকে পূর্ব পাকিস্তান উল্লেখ করে বলেছেন, ভারতের মাটিতে হামলা চালানোর জন্য বাংলাদেশে তারা প্রস্তুত আছেন। অর্থাৎ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তারা ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনা রাষ্ট্র হয়ে যাওয়ায় যার পর নাই নিরাপত্তাহীনতায় ভুগছে ভারত। তো এরপর কি হবে? জঙ্গি নির্মূলের অজুহাতে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক বা আচমকা হামলার অজুহাত কি পেয়ে গেল ভারত?
উপমহাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এখন চরম অস্থিরতা বিরাজ করছে, যেখানে রাষ্ট্রগুলো জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রতিবেশী দেশের সার্বভৌমত্বকে উপেক্ষা করে সামরিক পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করছে না। থমথমে ভাব যেন কাটছেই না। সশস্ত্র গোষ্ঠী লস্করি তৈয়বা অর্থাৎ এলইটি এর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের পক্ষ থেকে যখন বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে হামলার পরিকল্পনার কথা প্রকাশ্যে আসে, তখন ভারতের নিরাপত্তা উদ্বেগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো স্বাভাবিক। গোয়েন্দাদের উদ্বেগের কথাও চলে আসে প্রকাশ্যে। এই পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক কঠিন পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জঙ্গি নির্মূলের অজুহাতে ভারত কি তাহলে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক বা আচমকা সামরিক হামলা চালানোর এক নিখুঁত অজুহাত পেয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বর্তমান সামরিক প্রতিশোধের নজির, বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং ভারত বাংলাদেশ সম্পর্কের জটিল সমীকরণ বিশ্লেষণ করা জরুরি। সন্ত্রাসবাদের অজুহাতে সীমান্ত পেরিয়ে সামরিক হামলা চালানোর প্রবণতা এই অঞ্চলে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভারত, পাকিস্তান এবং ইরান এই তিনটি আঞ্চলিক শক্তি দেখিয়েছে যে তাদের নিরাপত্তার প্রশ্নে তারা সামরিক শক্তি ব্যবহারে কোনো আন্তর্জাতিক আইন বা প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের তোয়াক্কা করবে না। সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নজির হল ভারত পাকিস্তান সংঘাত। গত মে মাসে ভারত তার ভূখণ্ডে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের অভ্যন্তরে জৈশ-ই মোহাম্মদের ঘাঁটিতে বিমান হামলা চালায়, যা অপারেশন সিন্দুর নামে পরিচিত। এই সামরিক পদক্ষেপটি ভারতের পক্ষ থেকে একটি পরিষ্কার বার্তা, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আর কোনো ভূখণ্ডগত সীমানাকে সম্মান জানাতে প্রস্তুত নয় ভারত। ভারত এই হামলার ন্যায্যতা দিয়েছে আত্মপ্রতিরক্ষা এবং প্রি অ্যাক্টিভ স্ট্রাইক নীতির মাধ্যমে। পাকিস্তান ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ, বিশেষত তেহরিকি তালেবান পাকিস্তানের হামলার জন্য আফগান তালেবানকে দায়ী করে বারবার আফগানিস্তানের অভ্যন্তরে সামরিক হামলা চালিয়েছে। পাকিস্তান যুক্তি দিয়েছে যে আফগানিস্তান সরকার টিটিপিকে নিয়ন্ত্রণ করতে অনিচ্ছুক বা অক্ষম হওয়ায় তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো যেমন ইউএলএফএআই, এনএসসিএন ঘাঁটিতে হামলা চালানোর জন্য অতীতে মিয়ানমারের অভ্যন্তরে সীমিত সামরিক স্ট্রাইক চালিয়েছে। এই পদক্ষেপগুলি প্রমাণ করে ভারতের নিরাপত্তা কৌশল কেবল পাকিস্তানের ক্ষেত্রেই নয়, বরং তার পূর্বাঞ্চলীয় সীমান্তেও একই ধরনের সামরিক নীতি গ্রহণ করেছে ভারত। এই সামরিক হস্তক্ষেপের সবচেয়ে নতুন এবং বিস্ময়কর নজির হিসেবে ইরানও সন্ত্রাসবাদের অজুহাতে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে পাকিস্তানও সামরিক প্রতিশোধ নিয়েছে। এই ধারাবাহিক ঘটনা প্রবাহ এটাই প্রমাণ করে যে রাষ্ট্রগুলো এখন সন্ত্রাসবাদের অজুহাতে অন্য দেশের মাটিতে সামরিক আগ্রাসনকে নিজেদের বৈধ অধিকার বলে মনে করছে। হাফিজ সাইদের এলইটি বাংলাদেশ থেকে ভারতের মাটিতে হামলার যে ঘোষণা দিয়েছে তা ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর জন্য একটি গুরুতর সতর্কবার্তা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এলইটি বাংলাদেশে স্থানীয় যুবকদের উগ্রবাদী করে তোলার এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে। এই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।